রাশিয়ায় আঘাত হেনেছে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। প্রভাব পড়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। জাপান, চীন, যুক্তরাষ্ট্রের হাওয়াই সহ অনেক দ্বীপে সুনামি সতর্কতা জারি। এদিকে ইউরোপের দেশ স্পেন ও পর্তুগাল পড়ছে দাবানলের আগুনে। ট্রাম্পের আলটিমেটামের পর ইউক্রেন রাশিয়ায় ভয়াবহ হামলা, নিহত ২৫ জন। এদিকে এই হামলার পর ১০ দিনের মধ্যে রাশিয়ার উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন কমে নেমেছে ৪০%। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এবং নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়ার কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। এই দুর্যোগের পরই বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো উপকূলে সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকা জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ৮.৮ মাত্রার তীব্রতম ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলস্ক ও কামচাটস্কি শহর। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে পেট্রোপাভলস্ক কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এটি রাশিয়ার ইতিহাসে ষষ্ঠ ভয়াবহ মাত্রার ভূমিকম্প বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, এই ভূমিকম্পটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন। কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। আমি আবার উপকূল রেখা থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ঘটনাস্থলে আমাদের উদ্ধারকারী এবং বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। রাশিয়ার দুর্গম ওই অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাশিয়ার বন্দর শহর সেভেরোকুইলস্কে ৩টি সুনামির ঢেউ আঘাত হানে। রাশিয়ার আঘাত হানা এই ভূমিকম্পের প্রভাব পড়েছে দেশটির পূর্ব পশ্চিমের দেশগুলোতেও। জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ আঘাত হানে এবং কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে। এদিকে জাপানে ১৯ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ভূমিকম্পের পর মার্কিন কর্তৃপক্ষ আলাস্কা এবং হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করে। হাওয়াই ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের পাশাপাশি মার্কিন দ্বীপপুঞ্জ, গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করা হয়। এছাড়া চীনের কিছু অংশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, গুয়াম, পেরু এবং ইকুয়েডরের কাছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও বিভিন্ন স্তরের সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। পূর্ব চীনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সাংহাইয়ের প্রায় ৩ লাখ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। সাংহাইয়ের ২টি প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে কমপক্ষে ৬৪০টি ফ্লাইট। এছাড়া বন্ধ রয়েছে ফেরি চলাচল। এর আগে ভোরে জেজিয়াং প্রদেশের ঝৌসানে টাইফুন কোমে আঘাত হানে। ঝড়টি রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির সাথে মিলে যায়। চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশগত পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সাংহাই এবং ঝোসান সহ চীনের উপকূলের কিছু অংশে সুনামির বিপর্যয়কর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্পেনের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে স্পেনের ক্যাস্টাইল ও লিওন অঞ্চলে ৩টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এর আরেনাল শহরের কাছে। আভিলার দাবানলটি নিয়ন্ত্রণে ২০০ জনেরও বেশি দমকল কর্মী লড়াই করেছেন। ধোঁয়ার কারণে মোম্বেলট্রান শহরের বাসিন্দাদের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় দমকল পরিচালক অ্যাঞ্জেল ইগলেসিয়াস সাংবাদিকদের জানান, তারা এল আরেনালে বুলডোজার এবং আকাশপথে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল সাধারণ ঘটনা হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির ফলে আরও তীব্র তাপপ্রবাহ ধ্বংসাত্মক দাবানলে অবদান রাখছে।
পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৫০০-এরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। এই অবস্থায় দেশটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুধুমাত্র আরুকা পৌরসভার একটি ইউক্যালিপটাস বনে আগুন নিয়ন্ত্রণে ৭৫০ জন অগ্নি নির্বাপক কর্মী কাজ করছে। জাতীয় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান মারিও সিলভেস্ট্রে এক সংবাদ সম্মেলনে জানান, আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বেসামরিক সুরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, মোট ২৬টি অগ্নি নির্বাপক বিমান আকাশ থেকে আগুন নেভাতে কাজ করছে। দেশটির মধ্য ও উত্তরে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে ১৭টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। গাজা ইসরায়েল যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্টারমারের এই ঘোষণা হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। এদিকে গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠক শেষে স্টারমার ঘোষণা করেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ে পরিবর্তন না এলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। যদি ইসরায়েল গাজায় নিন্দনীয় পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতিতে না পৌঁছায় এবং পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধের প্রতিশ্রুতি না দেয়, তাহলে সেপ্টেম্বরেই যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আইন প্রণেতাদের চাপের মুখে স্টারমারের এমন সিদ্ধান্ত। তবে তার জন্য যুক্তরাজ্যের শর্ত হলো, হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং গাজার শাসনে নিজেদের সম্পৃক্ত না করার প্রতিশ্রুতি দিতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। এই উদ্যোগ ভুক্তভোগীকেই শাস্তি দেওয়ার সমান বলে তিনি জানান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনা নিয়ে তাদের মাঝে কোনো আলোচনা হয়নি। আসলে এটা নিয়ে কখনো আলোচনা হয়নি, আর এ ব্যাপারে আমার কোনো মতামত নেই। আমরা গাজায় অর্থ পাঠাবো যাতে তারা কিছু খাবার পেতে পারে। আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়ন খাবারের জন্য অর্থ বরাদ্দ করবে এবং আশা করি তা সঠিকভাবে বিতরণ করা হবে। এদিকে গাজায় ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধের মধ্যে কিছু সময় বিরতি দেওয়া হয়েছে, তবুও থেমে নেই ইসরায়েলি হামলা। গত ২৪ ঘন্টাতেই ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এরই মধ্যে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধ থামাতে পুতিনকে ট্রাম্পের আলটিমেটাম দেওয়ার পরই ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। কয়েক ঘন্টা পরই ইউক্রেন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিজিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে ১৬ জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন তা রাশিয়ার না জানার কথা নয়। ইউক্রেনের বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারাগারে ৪টি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি ৪৩ জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দি পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে, ওই কারাগারে ২৭৪ জন আসামি সাজা খাচ্ছেন, তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই। এদিকে ইউক্রেন নতুন করে হামলার পর যুদ্ধ বন্ধে এবার রাশিয়াকে ১০ দিনের আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে ওয়াশিংটন শুল্ক আরোপ সহ অন্যান্য কঠোর ব্যবস্থা নেবে। এর আগে সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি ট্যারিফ বা রাশিয়ার সাথে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৪০% দাঁড়িয়েছে, যা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে জনগণের উদ্বেগই এই হ্রাসের মূল কারণ বলে জানিয়েছে এক জরিপ। রয়টার্স ইপসসের ৩ দিনব্যাপী এই জরিপে অংশ নেয় ১,০০১ জন প্রাপ্তবয়স্ক মার্কিনী। জরিপ অনুযায়ী রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছে ৮৩%, অথচ ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র
3% তার কাজকে সমর্থন করেছে। স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় 1/3 ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কৃতিত্ব নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত সরকার বরাবরই বলে আসছে কারো কথা শুনে সংঘাত থামায়নি তারা। এই বিষয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তবে জবাব দেননি মোদী। রাহুল গান্ধী জানতে চান ট্রাম্প মিথ্যা বলেছেন কিনা, বিষয়টি খোলাসা করার আহ্বানও জানান তিনি। তবে রাহুলের এই চ্যালেঞ্জে সাড়া দেননি মোদী। রাজ্যসভাতেও একই চ্যালেঞ্জ জানান বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাগড়ে। মঙ্গলবার লোকসভার আলোচনায় 1.5 ঘন্টা অংশ নিলেও ট্রাম্পের নাম পর্যন্ত উচ্চারণ করেননি মোদী। তার ভাষণের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়। পরে সাংবাদিকদের রাহুল বলেন, প্রধানমন্ত্রী একবারও বললেন না যে ট্রাম্প মিথ্যা কথা বলছেন। তাছাড়া একবারও তিনি বা প্রতিরক্ষা মন্ত্রী কেউ চীনের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। অথচ সবাই জানে পাকিস্তানের হয়ে লড়াইটা চীনই লড়েছেন। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তে নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্ব। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।